নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছে আপনার সঙ্গে। মোথাবাড়িতে অশান্তির তদন্তে এনআইএ, ঘটনাস্থল সরেজমিনের পর এনআইএর আইজিকে তথ্য তদন্তকারীদের। পুলিশের থেকে একাধিক ভিডিও ফুটেজ সংগ্রহ এনআইএর। পুলিশের ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কিভাবে এগোচ্ছে তদন্ত, আরো বিস্তারিত জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, তদন্তের গতি প্রকৃতি কোন দিকে? গতকালই এনআইএর পক্ষ থেকে কলকাতা থেকে একটি টিম, তারা কিন্তু মালদার যে মোথাবাড়ি এলাকা, সেই মোথাবাড়ি এলাকায় একটি টিম পৌঁছেছিল এবং সেখান থেকে তারা পৌঁছানোর পরে বেশ কিছু বিষয় কিন্তু অনুসন্ধান তারা সেখান থেকে সংগ্রহ করে এবং সেই থানা, যে থানা এলাকায় মূলত ঘটনা ঘটছিল, তারা সেখানেও পৌঁছেছিল। এই গোটা যে অনুসন্ধান ইতিমধ্যেই সেখান থেকে তথ্য নিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে পুলিশের যারা আধিকারিক ছিলেন তাদের সাথে কথা বলে যেদিন ঘটনা ঘটেছিল সেক্ষেত্রে পুলিশ কখন খবর পেয়েছিল এবং খবর পাওয়ার কতক্ষণের মধ্যে পুলিশ সেখানে পৌঁছেছিল এবং সেখানে কী পরিস্থিতি ছিল, এই যাবতীয় তথ্য কিন্তু সেখান থেকে অনুসন্ধান এবং তথ্য নেয়। এর পরবর্তী ক্ষেত্রে তারা যেমন এই তথ্য নিয়েছে, অন্যদিকে বেশ কিছু অশান্তির যে ভিডিও ফুটেজ, যে উস্কানিমূলক মন্তব্য থেকে শুরু করে যে পরিস্থিতি হয়েছিল, সেই ভিডিও ফুটেজ ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে এনআইএর যে টিম পৌঁছে তারা কিন্তু সংগ্রহ করেছে। ইতিমধ্যেই সেই যাবতীয় তথ্য ফুটেজ সহ যে সমস্ত বিষয় অনুসন্ধান তারা করতে পেরেছে, সেগুলো ইতিমধ্যেই যে কলকাতায় ইতিমধ্যে দিল্লি থেকে যে আইজি সোনিয়া সিং, যিনি তিনি এসছেন, তাকে গোটা বিষয় এগুলো পাঠানো হয়েছে। পরবর্তী ক্ষেত্রে কলকাতার যারা জোনাল অফিসার রয়েছে তাদের সঙ্গে একটি বৈঠক করা হবে। তার পরবর্তী সিদ্ধান্ত কী হবে, পদক্ষেপ কী হবে, সেই বিষয়ে আলোচ্য বিষয় হিসেবে উঠে আসবে। অন্যদিকে আজকে দেখা যাচ্ছে এই সমস্ত তথ্য পাওয়ার পরবর্তী ক্ষেত্রে একটি মিটিং হবে এবং মিটিংয়েই কি পরবর্তী পদক্ষেপ, এফআইআর করা হবে না আরও বেশ কিছু তথ্য অনুসন্ধান করা হবে, এই যাবতীয় বিষয় কিন্তু সেখান থেকে উঠে আসবে মিটিংয়ের মাধ্যমে। এবং অন্যদিকে যে টিমটি এখনও পর্যন্ত এনআইএ টিম মালদার যে মোথাবাড়ি এলাকায় যে কাজ করছে, সেই টিমের সঙ্গে কিন্তু রীতিমতো কলকাতার যে আধিকারিক যারা রয়েছেন এবং আইজি, তারা যোগাযোগ রেখে চলেছেন। এরই পাশাপাশি বলা যায় যে দিল্লি থেকে যে আইজি সোনিয়া সিং এসছেন, সে পরবর্তী পদক্ষেপ অনুযায়ী বেশ কিছু বৈঠক তারা আজকে করবেন এবং পরবর্তী কী পদক্ষেপ হবে এই যাবতীয় বিষয় কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে যে সমস্ত ভিডিও ফুটেজ সেখানে সংগ্রহ করা হয়েছিল, সেই ভিডিও ফুটেজ কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করেছে এনআইএর পক্ষ থেকে। সেই সমস্ত ফুটেজ খতিয়ে দেখার পরবর্তী ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কী হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা এবং তারপরেই এফআইআর করা হতে পারে বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। মিমি, ধন্যবাদ অনুপ। গতকালই মোথাবাড়িতে অশান্তির তদন্ত শুরু করে এনআইএ। ঘটনাস্থল সরেজমিনে এনআইএ আধিকারিকরা মোথাবাড়ি মোড়ে গাড়ি থেকে নেমে খোঁজখবর ডিআইজির নেতৃত্বে মোথাবাড়িতে কেন্দ্রীয় এজেন্সির টিম। বিভিন্ন দলে ভাগ হয়ে পরিস্থিতির খোঁজ নেন তারা। মোথাবাড়ি মোড় থেকে এনআইএ টিম যায় কালিয়াচক থানায়। সরাসরি কথা বলবো, সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, আজ এনআইএ টিম কোথায় কোথায় যাবে, কি কি তাদের কর্মসূচি রয়েছে? দেখো, এনআইএ টিমের তরফে আগে ভাগে কোনো কর্মসূচি আলাদাভাবে জানানো হয় না, তবে যে জায়গায় তারা রয়েছেন, অর্থাৎ যে গেস্ট হাউসে, সেন্ট্রাল গভর্নমেন্ট গেস্ট হাউসে তারা রয়েছেন, সেখান থেকে বেরিয়ে আজও তদন্তের স্বার্থে তাদের যাওয়ার সম্ভাবনা রয়েছে যে জায়গাতে গতকাল তারা প্রাইমারি এনকোয়ারিতে গিয়েছিলেন। সেই প্রাইমারি এনকোয়ারি, যেটার রিপোর্ট ইতিমধ্যেই আমরা জানি কলকাতাতে পেশ করা হয়েছে এবং কলকাতাতে পেশ করার পরে আইজি সোনিয়া সিং যদি এরপরে এফআইআর ফাইল করেন, পরবর্তীতে কিন্তু সেই গোটা তদন্ত প্রক্রিয়া আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাবে এবং তার জন্য যে ঘটনাস্থল, যেখান থেকে এই গোটা সবকিছুর সূত্রপাত, সেই বিডিও অফিস কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ স্পট, যেখানে এনআইএ আধিকারিকরা আবারও আজকে যেতে পারেন তেমনটাই কিন্তু আপাতত সম্ভাবনা। এই মুহূর্তে যেটা জানতে পারা যাচ্ছে, এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে এই প্রাইমারি যে এনকোয়ারি রিপোর্ট, যেটা গতকাল প্রায় মধ্যরাত পর্যন্ত কম্পাইল করার কাজ চলেছে, যেখানে মোথাবাড়ি থানার ভূমিকা, সেখানে কখন রিপোর্ট এসছিল, কখন থানার তরফে অ্যাকশন নেওয়া হয়, কেন্দ্রীয় বাহিনী সেই সময় কত মোতায়েন ছিল সেই থানা এলাকাতে, এবং তার পাশাপাশি কোন কোন বিষয়ে সমস্যা হয়েছিল, তা পুরো টাইমলাইন আকারে তারা প্রাইমারি এনকোয়ারিতে কিন্তু গোটা তথ্যটা তারা নোট করেছেন এবং সেইটাই তারা রিপোর্ট আকারে একজন ডিআইজির নেতৃত্বে এই রিপোর্ট তৈরি করা হয় এবং সেটি আইজি সোনিয়া সিং এর কাছে পাঠানো হয় কলকাতাতে। আপাতত যদি এফআইআর হয়, সেক্ষেত্রে কিন্তু এই তদন্তর তথ্য তালাশেই নামবে আবারও এনআইএ টিম। ধন্যবাদ সান্নিক। নাম বাদের প্রতিবাদ, বুধবার মালদায় একেবারে তুলকালাম। সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ কে তদন্তভার দিয়েছে কমিশন, আর সেই মতো কাজ শুরু করে দিয়েছে এনআইএ। ভোটের বাংলায় এ নিয়ে হাওয়া গরম।
বুধবার মালদায় অশান্তি, সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ-কে তদন্তভার দিয়েছে কমিশন। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা শুক্রবারই ময়দানে নেমে পড়েছে। মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকা, এখানকার কালিয়াচক 2 নম্বর ব্লক অফিসে বুধবার তুলকালাম হয়। এসআইআর নামবাদের প্রতিবাদে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয় 7 বিচারককে। মাঝরাতে ফেরার সময়ে ভাঙচুর করা হয় তাদের গাড়ি। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা হয়। এই ঘটনায় কড়া সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার নির্দেশ দেয়, মালদার ঘটনার তদন্তভার সিবিআই অথবা এনআইএ-কে দিতে হবে। কেন্দ্রীয় সংস্থা তদন্ত করে সরাসরি সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে। এরপরেই এনআইএ-র হাতে তদন্তভার তুলে দেয় নির্বাচন কমিশন। সেই এনআইএ-র 6 অফিসারের টিম শুক্রবারই পৌঁছে গিয়েছে মালদায়। তদন্তের নেতৃত্বে এনআইএ-র আইজি সোনিয়া সিং, তিনিও চলে এসেছেন কলকাতায়। আজকে এখানে নিজে বিচারক এসে আক্রান্ত হচ্ছেন, তার সুরক্ষা নেই, তাহলে পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থার অবস্থা দেখুন আপনারা। তো আজকে বুঝতে পারছেন সুপ্রিম কোর্টও, নির্বাচন কমিশনও এখানে হাইকোর্টেতে জজকে হিয়ারিং করতে দেয় না, তার এজলাসে ঢুকে শাউটিং করা হয়, ঘেরাও করা হয় জজকে। তো কি অবস্থা এখানে বাংলার লোকেরা আছে, আর কি করে শান্তিপূর্ণ নির্বাচন হবে? সমস্ত প্রি প্ল্যান্ড, শুধু তাই নয়, তদন্ত হোক, তাহলে পেছনে কে আছে সব জানা যাবে। এনআইএ তদন্ত করছে, তদন্ত করুক, যারা যারা ছিল ছবি আছে তারা বলবে। কিন্তু তার সঙ্গে হচ্ছে প্রথম দিন থেকে ইলেকশন কমিশন যেভাবে এই পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করে তুলেছে, জনরোষের জায়গা করেছে, এবং পরবর্তী ক্ষেত্রে বিজেপি যেভাবে আইএসএফ, হুমায়ুন কবিরের দল ইত্যাদিকে নিয়ে একটা সমাজে বিভাজন করেছে, যার পরিণতি হচ্ছে মোথাবাড়ির ঘটনা। জাতীয় সড়ক কার নির্দেশে অবরুদ্ধ হয়েছে, কারা এই কাজ করেছে, কারা ভারতবর্ষের বিচার ব্যবস্থা এবং সংবিধানের উপর আঘাত এনেছে, বিচারকদের বন্দী করেছে, তারা কেউ ছাড় পাবে না। মোদির এনআইএ, আমাদের ভারতবর্ষের এনআইএ, আমাদের ভারত সরকারের এনআইএ নিরপেক্ষ তদন্ত করে প্রত্যেককে, যারা অপরাধী তাদেরকে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করবে, কেউ আটকাতে পারবে না। ওটাটা বিজেপির ছক। যে লোকটা অ্যারেস্ট হয়েছে, আগে মিমের ক্যান্ডিডেট ছিল শোনা যাচ্ছে, বা মিম করতো, সারা বছর দেখা যায় না, 5 বছর দেখা যায়নি। ভোটের সময় এসছে কি বিজেপির পারপাস সার্ভ করতে। যারা উদ্বিগ্ন তাদের আবেগকে উস্কে দিয়ে গন্ডগোলটা করিয়ে দাও। কেন না বিজেপি চাইছে গন্ডগোলটা হোক, বাদ দিয়েছে বিজেপি, সেই ক্ষোভকে উস্কে দিচ্ছে বিজেপি, সেই ক্ষোভ উস্কে গন্ডগোল চাইছে বিজেপি। কেন না ওদের একটা দৃশ্যপট দরকার, সিন দরকার, যেখান দিয়ে ওরা সেন্ট্রাল ক্ষমতাগুলোকে আরো বেশি করে মিসইউজ করে গোলমালের কাজে ব্যবহার করবে। নিউজ 18 বাংলা। অধীর চৌধুরীর প্রচারে তুমুল উত্তেজনা। বহরমপুরের বটতলায় কংগ্রেস এবং তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। বহরমপুরের কংগ্রেস প্রার্থীর প্রচার চলাকালীন বিবাদ, একই জায়গায় তৃণমূলের যুব সংগঠনেরও প্রচার চলছিল, আর এই 2 দল মুখোমুখি হতেই হাতাহাতি, আর তাতেই উত্তেজনা ছড়ায়। কথা বলবো প্রণব আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রণব, 2 দল মুখোমুখি হওয়াতেই কি বিপত্তি, শুরুটা কিভাবে হলো? দেখো, অধীর চৌধুরী তোমার বহরমপুরের যে বটতলা এলাকা আছে সেইখানে প্রচার কিন্তু পূর্ব নির্ধারিত ছিল, এবং ওই বটতলা এলাকা থেকেই তৃণমূলের যুব সংগঠন যে বিশ্বদেব কর্মকার রয়েছে সেখানকারই তিনি কাউন্সিলর, এবং তার দাবি যে তারাও কিন্তু সকালবেলা থেকে ওই এলাকাতে প্রচার করছিলেন, প্রতিদিনই তারাও করেন, এলাকাতে করেন। এবং সেই সময় একটি গলির মধ্যে যখন কংগ্রেসের মিছিল ঢুকছিল, ঠিক সেই সময় তৃণমূল যুব সংগঠনের ছেলেমেয়েরা তারাও প্রচার করছিল। তখনই 2 পক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায়, হাতাহাতি শুরু হয়ে যায়। এবং যেহেতু বহরমপুর থানার পুলিশ গিয়ে, পুলিশ বাহিনী ছিল, সেই পুলিশ গিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আনে, এবং অধীর চৌধুরীর নিরাপত্তা রক্ষীরা ছিল তারাও কিন্তু সরিয়ে দেয়। যদিও তৃণমূলের পক্ষ থেকে তোমার দাবি করা হয়েছে যে যারা নিরাপত্তা রক্ষী ছিল তারা তাদের গায়ের ছেলে মেয়েদেরকে সরিয়ে দেওয়ার জন্য গায়ে হাত দিচ্ছিল বলেই কিন্তু তারাও সরিয়ে দিয়েছে। এই নিয়ে খুব একটা বড় কিছু হয়নি। তারপর যে বহরমপুর থানা বিশাল পুলিশ বাহিনী গিয়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ প্রণব। আর মানে তো ওরা আমার কাছে পরাজিত, আর এবার আবারও বলে দিচ্ছি পিছিয়ে যাবো এবার একদম।
আর তৃণমূল যদি রক্তারক্তি চায় তো রক্তারক্তি হবে। তৃণমূল যদি মনে করে রক্তারক্তি করতে চায় তো রক্তারক্তি হবে। এবার হুঁশিয়ার করে দিলাম। সরু গলি, আমাদের মিছিলটা সামনে ছিল, ওনাদের মিছিল পিছনে ছিল। ওনারা বিভিন্ন বাইরে থেকে গোটা 50 লোক নিয়ে এসছে, একটা সরু গলির মধ্যে কোনো মেয়েদেরকে ধাক্কা দেয়, স্বাভাবিকভাবে প্রশ্ন তুলে এবং আমরা চেষ্টা করি সবাইকে সাইড করে দিয়ে ওদের মিছিলটা বের করে দিই। অধীর চৌধুরী হয়তো ভাবছে যে ওনার পায়ের তলে মাটি আছে, কিন্তু বুঝতে পারছেন না যে আজকে মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় আর এই খুনি অধীর চৌধুরীকে কেউ ভয় পায় না। দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন অধীর চৌধুরী। বহরমপুরের লিপিকা মোড়ে তৃণমূলের বিক্ষোভ, অধীরকে লক্ষ্য করে তৃণমূল কর্মীরা স্লোগান দিতে থাকেন। কংগ্রেস প্রার্থীর গাড়ি লক্ষ্য করে চলে স্লোগান, বিক্ষোভ। ভোটে অতিরিক্ত প্রায় 5000 বুথ। ভোটদানের গতি বাড়াতে তৎপর নির্বাচন কমিশন, আর তাই প্রায় 5000 অতিরিক্ত বুথ ভোটে। সোমরাজ রয়েছে, আরো বিস্তারিত জানাবে। সোমরাজ, কি খবর রয়েছে? দেখো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে প্রস্তাব পাঠানো হয়েছিল যেটা অক্সিলিয়ারি বুথ অর্থাৎ সহযোগী বুথ তৈরির জন্য, এবং 4660টি সহযোগী বুথ তৈরি করতেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জাতীয় নির্বাচন কমিশনের প্রস্তাব পাঠানো হয়েছিল, এবং সেই প্রস্তাব ইতিমধ্যে অনুমোদন করা হলো। অর্থাৎ যে মূল বুথগুলি তার সঙ্গে আরো 4660টি অক্সিলিয়ারি বুথ অর্থাৎ সহযোগী বুথ তৈরি করা হবে। পাশাপাশি ভোটারদের সুবিধার জন্য 321টি ভোট কেন্দ্র স্থানান্তর করা হচ্ছে। রাজ্যে বর্তমানে ভোট কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো, অর্থাৎ বুথের সংখ্যা দাঁড়ালো 85,379টি। বহুতল ধরে মোট বুথের সংখ্যা দাঁড়ালো 85,379টি। অর্থাৎ এবারে যে রাজ্যে বিধানসভা ভোট হবে সেখানে মোট 85,379টি বুথে ভোট নেওয়া হবে, তেমনটাই জাতীয় নির্বাচন কমিশনের তরফে চূড়ান্ত করা হচ্ছে। ব্যাটেল গ্রাউন্ড বাংলায় আজ ফের পদ্মের হেভিওয়েট মনোনয়ন। পুরনো কেন্দ্র খড়গপুরেই টিকিট পেয়েছেন এবার দিলীপ ঘোষ। প্রচার সারছেন এবং তারপর নমিনেশন দিলীপ ঘোষের। দাবাং নেতার সঙ্গী শুভেন্দু অধিকারীও। দিল্লির মুখ্যমন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতারা থাকতে পারেন। সরাসরি কথা বলবো সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার সময় দিলীপ ঘোষ ছিলেন, এবং আজ দিলীপ ঘোষের নমিনেশনে শুভেন্দু অধিকারী। কোথাও একটা ঐক্যের ছবি তুলে ধরার চেষ্টা। কেন্দ্রীয় নেতৃত্বই বা কারা থাকছেন? দেখো, কেন্দ্রীয় নেতৃত্ব হিসেবে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা উপস্থিত থাকবেন আজ দিলীপ ঘোষের মনোনয়ন জমা দেওয়ায়। এবং তুমি যে কথা বললে, কোথাও গিয়ে একটা ঐক্যের ছবি তুলে ধরার প্রচেষ্টা বঙ্গ বিজেপির, ঠিক একই কথাই। তার কারণ হলদিয়ায় যখন নন্দীগ্রাম কেন্দ্রের জন্য মনোনয়ন পেশ করেন শুভেন্দু অধিকারী, সেদিন শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষকে একই ফ্রেমে দেখা গিয়েছিল। শুধু তাই নয়, একই সঙ্গে ফুল ছুঁড়ে মানুষকে অভিবাদন জানানো এবং ভোট প্রার্থনা দুটোই করতে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষকে। ঠিক একই ছবির পুনরাবৃত্তি আজ হতে চলেছে খড়গপুরের মাটিতে। খড়গপুর রাম মন্দির থেকে দিলীপ ঘোষ তিনি মনোনয়নের শোভাযাত্রা শুরু করবেন। সেখানে দিলীপ ঘোষের সঙ্গে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। এবং বঙ্গ বিজেপিতে 2021-এর নির্বাচনের পর থেকে দিলীপ ঘোষ বেশ কিছুটা কোণঠাসা হয়েছেন বলে অনেকেই বলেছিলেন। 2024-এর লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের পরাজয়ের পর সেই কোণঠাসার পরিমাণ যে বৃদ্ধি পেয়েছে, এবং দিলীপ ঘোষ দলের একাধিক নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলেছেন সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে, এবং সেই অভিযোগের তীর কোথাও কোনো সময় গিয়ে শুভেন্দু অধিকারীর দিকেও সরাসরিভাবে তীরবিদ্ধ করেছেন তিনি। এবং সেই জায়গা থেকেই বঙ্গ বিজেপি নেতৃত্ব বা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বারংবার এ রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বলেছেন একসঙ্গে কাজ করতে এবং সকলকে একই সঙ্গে ময়দানে নামতে। সুতরাং এবার নির্বাচনে বিজেপি যে সকল গোষ্ঠীকন্দল মিটিয়ে একই সুতোয় বাঁধতে চাইছে দিলীপ, শুভেন্দু, সুকান্ত, শ্রমিককে, সেটা ছবি স্পষ্ট। তার কারণ আজ দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী দুজন পাশাপাশি একই সঙ্গে। একদমই সেই ঐক্যের ছবিটাই তুলে ধরার চেষ্টা করছে বঙ্গ বিজেপি। অনেক ধন্যবাদ সুস্মিতা। থাকার কথা তো অনেকেরই, কিন্তু আপাতত যারা বিশেষ হিসাবে থাকছেন দিল্লির মাননীয় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, আমাদের বিধানসভার নেতা, বিরোধী নেতা মাননীয় শুভেন্দু অধিকারী, এরা থাকবেন। আরও আমাদের প্রদেশের নেতা বা কেন্দ্রীয় নেতাকেও থাকতে পারেন। বাড়ি কুলতলি, কাজ করেন ভিন রাজ্যে, এই পরিযায়ীরাই এবার কুলতলির ভোটে গুরুত্বপূর্ণ ইস্যু। দক্ষিণ 24 পরগনার কুলতলি এই বিধানসভা এলাকায় তৃণমূলের প্রার্থী গণেশ চন্দ্র মণ্ডল। বিজেপি টিকিট দিয়েছে মাধবী মহলদারকে। দুজনেই কোমর বেঁধে ভোটের ময়দানে।
প্রচারে জোর দিচ্ছেন পরিযায়ী শ্রমিক ইস্যুকে। ফুলতলী বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা 2,63,000। এর মধ্যে 20,000-এর বেশি পরিযায়ী শ্রমিক, অর্থাৎ মোট ভোটারের প্রায় 8%। স্থানীয়দের অনেকেরই দাবি এলাকায় 100 দিনের কাজ বন্ধ, অন্য কাজও তেমন নেই, তাই ভরসা ভিন রাজ্য, সেখানে আবার নানা সময়ে নির্যাতনের অভিযোগ। তবু সংসার তো চালাতে হবে, কাজ না করলে যে ভাত জুটবে না, বাড়ির সবাই খাবে কি? মাটি কাটা কাজ আমাদের দেশে নেই, বাইরেতে কাজ কাম করি, ওখানে কাজে যাচ্ছি। 100 দিনের কাজ আমাদের বন্ধ রেখেছে কেন্দ্র সরকার, আমরা দেশে কাজ কাম পাচ্ছি না, ওই জন্য আমরা বাইরে কাজ কাম করতে যাচ্ছি। তাই কাজ কাম না থাকলে যে বাইরে যাবেন তা কোথায় যাবে, এখন কি করে খাবো আমরা? তাহলে আমরা তো সবাই মিলে কাজ কাম করে খেতে পারি। সংসার চালাতে ভিন রাজ্যে ভোট প্রচারে এইসব পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ডাক দিচ্ছেন তৃণমূল এবং বিজেপি প্রার্থীরা, দিচ্ছেন এলাকাতেই কাজের প্রতিশ্রুতি। এই পরিযায়ী শ্রমিক বন্ধ করে কুলতলি মানুষ স্বনির্ভর হোক, কুলতলির মানুষ কর্মসংস্থান পাক, কুলতলিতে কর্মসংস্থান গড়ে উঠুক। আমরা অন্য কোনো রাজ্যে কাজে যাব না। আমি মনে করি এটা আমাদের আত্মসম্মানের প্রশ্ন। কর্মসংস্থান কুলতলি মাটিতে গড়ে উঠবে, এটা আমাদের প্রথম কাজ। আমরা সরকারকে যেমন ট্যাক্স দিচ্ছি, সরকারের দায়িত্ব আমাদেরও সমস্তটা বুঝে দেয়া। 2021 সালের পর আজকের বাংলায় 100 দিনের টাকা বন্ধ, সমস্ত টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরেও আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা বিভিন্ন স্কিম চালু করেছে এবং আগামী দিন আমাদের আরও কিছু চিন্তাভাবনা আছে, যেগুলো আমরা আগামী দিন বাস্তবায়িত করলে যারা পরিযায়ী শ্রমিক আছে তারা বাইরে যাতে না গিয়ে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে, তার জন্য আমাদের সরকার সচেষ্ট থাকবে। দক্ষিণ 24 পরগনার কুলতলি থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। দিনরাত প্রচারে এ বাড়ি ও বাড়ি, আর এই গরমে চাই শাড়ি। ভোটের বাজারে শান্তিপুরের বাজার গরম। কোনোটা তাঁত, কোনোটা পলিকটন, শাড়ি জুড়ে ভোটের প্রচার। এবার চৈত্র মাস, ভোটের মাস, নেতাদের বক্তৃতায় বাজার গরম। ভোটবঙ্গে দলীয় প্রতীক আঁকা শাড়ির চাহিদা তুঙ্গে। নদিয়ার শান্তিপুরে বাজার গরম। শান্তিপুর তাঁত শিল্পের জন্য বিখ্যাত। এখানে তৈরি হচ্ছে বাহারি শাড়ি, কোনোটায় শাড়ি জুড়ে তৃণমূলের প্রতীক, তৃণমূল সরকারের নানা প্রকল্প, কোনো শাড়িতে আবার পদ্ম ছাপ। এই গরমের মধ্যে প্রচারে মহিলাদের পরনের শাড়ি। তৃণমূল বিজেপি মিলিয়ে মাত্র কয়েকদিনেই 5,000 শাড়ির অর্ডার। দাম শুরু 250 থেকে। 2016 সালের প্রথম ভোটে আমি এই অর্ডারটা পাই এবং সেবার সিপিএম, তৃণমূল, সমাজবাদী পার্টি এবং বিজেপি সমস্ত কিছুই অর্ডার পেয়েছিলাম আমি। তারপর থেকে প্রতিবার ভোটেই আমার এই ডিজাইনগুলো কম বেশি অর্ডার থাকে। দুই দল মিলিয়ে 1,500 শাড়ির অর্ডার আছে। হ্যাঁ, এখন দিন রাতের কাজ হচ্ছে। এই টাইমটা আমাদের চৈত্র মাসের টাইমটা একটু সাইডের চাহিদা থাকে, তারপরেও উপরন্ত এই ভোটের অর্ডারগুলোর জন্য আমাদের এখন কাজের ভালো প্রেশার আছে। সময় লাগছে কতক্ষণ এক একটা কাপড়ে? একটা কাপড় মোটামুটি 15 মিনিট। সামনে ভোট বলে এখন পার্টি কাপড় ছাপানো হচ্ছে। কোন কোন পার্টি? তৃণমূল আর বিজেপি। আর বেশি কাজ কোন শাড়িতে? বেশি কাজ আপাতত এখন তৃণমূলে হচ্ছে। তাঁত শিল্পটা তো ধ্বংস হয়ে গেছে। কয়েকদিনের জন্য তাঁতিরা একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে, তো নির্বাচন পর্যন্ত শুধুমাত্র। তো যে তাঁতের যে কারবার, সেই তাঁতের কারবারটাকে পুরো ধ্বংস করে দিয়েছে তৃণমূল পরিকল্পিত। তাঁত সাথীর প্রকল্পের নামে একটা তাঁত 30 জনকে দিয়ে 5,000 করে টাকা দিয়েছে, শুধুমাত্র তাঁতিরা পেয়েছে, কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। বিশ্বজুড়ে শান্তিপুরের তাঁত শিল্প সারা ভারতবর্ষে জুড়ে তার নাম প্রসার রয়েছে এবং ভোটের আগে স্বাভাবিকভাবে তন্তুশিল্পীরা একটু উজ্জীবিত। তারা যে নতুন করে কিছু বরাত পাচ্ছে, তাতে তাদের বিভিন্ন শিল্প ভাবনা এবং শান্তিপুরের তাঁত শিল্পটাকে তারা তুলে ধরার যে চেষ্টা করছেন, এটা ভালো উদ্যোগ। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনিও চাইছেন তন্তু শিল্পটাকে আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। নদিয়া শান্তিপুর থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।